পঞ্চম অধ্যায় যেটা আমি লিখেছি, শিরোনাম হচ্ছে ৭১ মানব মুক্তির শপথ নিলাম। তো ৭১ তো আমাদের জীবনের একটা অগ্নিময় অধ্যায়। চারদিকে শুধু আগুন আগুন, বারুদের আগুন, দেশলাইয়ের আগুন, শুধুই আগুন। নারী সমাজের মধ্যে একটা ত্রাস। সবচেয়ে বেশি নির্যাতিত ছিল নারী, এবং তাদের জন্য আমি চিন্তা করেছি, আমার ছাত্রীদের জন্য আমি চিন্তা করেছি। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ নবঘোষিত স্বাধীন দেশ বাংলাদেশের এই যে লড়াই, আমাদের অধিকার আদায়ের লড়াই, বিজয়ের লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। কিভাবে জিতবে? পাকিস্তানের সে অস্ত্রবল আর আমাদের শূন্যবল কিছুই নেই। যাই হোক, আমাদের মিত্র শক্তি ভারতের সহযোগিতায় আমরা অস্ত্র পেলাম, প্রশিক্ষণ পেলাম, আশ্রয় পেলাম, এবং আমরা যুদ্ধ করলাম ৭১-এর মুক্তিযুদ্ধ। আমি প্রথম যে কাজটা করেছিলাম সেটা হলো আমার ছাত্রীদের নিরাপদ জায়গায় গ্রামে গার্জিয়ানদের বললাম যে আপনারা আমার মেয়েদের নিরাপত্তাটা একটু দেখেন। শহরে কেউ ছিল না, একে একে সবাই গ্রামেই চলে গেল, আমরাও গ্রামে চলে গেলাম। কিন্তু গ্রামে চলে যাওয়ার আগেই আমি আমার স্কুলের যে ল্যাবরেটরি ছিল ওইটা খুলে দিলাম। ওই বোমা বারুদ ইত্যাদি বানাবে মুক্তিযোদ্ধা ছেলেরা, সাহায্য করলাম। আরও মুক্তিযোদ্ধা কতিপয় বাড়িতে গিয়ে গিয়ে কিছু ছেলেকে সংগ্রহ করলাম যে তোমরা সবাই আরও ছেলেপেলে নিয়ে সবাই যাও, দরে দরে যাও, মা বোনদের নিরাপত্তার কথা ভেবে নিশ্চয়ই তোমরা জীবন দিতে পারো। তা আমাকে যে টাচ করেছে যে জিনিসটা, মেয়েদের আর্তনাদ, এটার কোনো ভাষা ছিল না, এটার কোনো প্রতিকার ছিল না, কিছু করার ছিল না, শুধুই শোনার ছিল আর দেখার ছিল। আমি তারপর একটা গ্রামে ছোট্ট একটা ঘরে আশ্রয় নিয়েছিলাম, এক বাড়ির। আমার সঙ্গে ছিল ৩ কন্যা আর একটা ভাগ্নি। কি যে রাত, কি যে দিন, কখন কিভাবে ছিলাম, কিসের খাওয়া কিসের নেওয়া। তো সেই অবস্থায়ও আমি তো ওখানে বাড়ি বাড়ি গেছি। বাড়ি বাড়ি গিয়ে ছেলেদেরকে উৎসাহিত করেছি মুক্তিযুদ্ধে পাঠাতে। বাড়িতে শুধু কিশোরগঞ্জের বাড়িতে আমার মাকে রেখে গেলাম। আমার মা যুদ্ধের সবটা সময়ই বাড়িতেই ছিল, কিন্তু আমার মা বলতেন, জয় আমাদের হবে, তোমরা আর কটা দিন ধৈর্য ধরো। তারপর তো বিজয় আসলো, অনেক হাহাকারের মধ্য দিয়ে, হতাশার মধ্য দিয়ে, হারানোর মধ্য দিয়ে। আমি বলবো একটা বিশাল প্রাপ্তির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অবসান হলো। মুক্তিযুদ্ধের আমাদের যে সচেতনতা, আমাদের যে জাগৃতি, এটা ওই যুদ্ধটা যদি আমরা সামনাসামনি না হতাম তাহলে বুঝতে পারতাম না। এই যুদ্ধটাই যেন একটা শান্তির, স্বস্তির আভাস দিয়ে গেল বিজয়ের মধ্য দিয়ে। এদের আরো কিছু বিষয় যেগুলো কখনো ভুলবার না। কিশোরগঞ্জে থেকে ছেড়ে গেলাম, পরে গ্রামে ছিলাম প্রায় ১.৫ মাস। ১.৫ মাস পরে অর্ডার হলো গভর্নমেন্টের, পাকিস্তান গভর্নমেন্টের, যে সবাইকে নিজ নিজ কাজে ফিরতে হবে, আর নয়তো যেখানে যাকে পাবে সেখানে এগুলি। তো ভয়ানক অবস্থা। একটা ছোট নৌকা করে আমরা সবাই উঠলাম এবং কিশোরগঞ্জে ফিরলাম। ফিরে কিশোরগঞ্জে আমার স্কুলের যে হোস্টেল ছিল, হোস্টেলের ঘরে আমরা ২টি ঘরে আশ্রয় নিলাম। হোস্টেলের মাঠে বাংকার কাটা হলো, সাইরেন পড়লে এই বাংকারে চলে যেতাম। আমার ওঠার পরে আরো ২জন টিচার এলেন এবং তারাও সেই হোস্টেলেই অন্য দিক দিয়ে আশ্রয় নিলেন। তা আমার সঙ্গে আমি যখন এই অবস্থা দেখি,
আমার টিচার মিস সুনীতি দেবী, যার কথা আমি আগেও একবার রেফার করেছি, তিনি সাধারণ শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে আমাদের হোস্টেলে এসে উপস্থিত। হোস্টেল না, সেদিন আমি আমাদের বাড়িতে ছিলাম। বাড়িটা হোস্টেল সংলগ্ন, ওখানে আমার মা থাকে। ওখানেও একটা ঘরে আমরা আশ্রয় নিয়েছি এবং ওখানে উঠানে বাঙ্কার কাটা আছে। তা আমি সেদিন বাড়িতে ছিলাম, মুক্তিযোদ্ধা ছেলেদের সঙ্গে কথা বলছিলাম। দিদি আসলেন, একজন মুক্তিযোদ্ধা নিয়ে এসছে। ওই ছেলেটি হলো কলমাকান্দার নেত্রকোনা। দিদি বলল যে আমি তো আমার বাড়ির সবাইকে বিদায় দিয়েছি, ভারতে চলে গেছে, আমি যাব না রাজিয়া, আমি এই দেশেই মরব। তো দিদিকে জড়িয়ে ধরলাম, রাখলাম। তারপর রাত গেলে তো দিন যায় না, দিন গেলে তো রাত যায় না, এই অবস্থা। কে গিয়ে রিপোর্ট করেছি ডাক বাংলোতে যে হেডমিস্ট্রেস অ্যান্টি স্টেটকে একজন হিন্দুকে আশ্রয় দিয়েছে। ওরা হিন্দুদের বলতো অ্যান্টি স্টেট। তারপরের দিন যখন স্কুলে গেলাম, দেখি এক হিমালয়ের মতো এক বিশাল মানুষ নড়তে ডুলতে ডুলতে এসে আসছে এবং আমার রুমে ঢুকে বলল, একটা ছবি দেখিয়ে, ইজ ইট ইউর তসবির হ্যাঁ? তা বললাম যে হ্যাঁ। কি করছেন? স্বাধীনতা চাও? আমি স্বাধিকার, এখানে লেখা আছে, ব্যানারে লেখা আছে স্বাধিকার। তো স্বাধিকার বুঝো না, স্বাধীনতাও বুঝো না? তো তার নাম ছিল মেজর ইফতেখার। ও যে আপনি, উর্দুতে বললো যে আপনি এক হিন্দুকে আশ্রয় দিয়েছেন, ইউ আর অলসো অ্যান্টি স্টেট, ইউ আর ইন এ গ্রুপ। আমি বললাম যে নো, তিনি একজন নন, তিনি একজন মহাজন, তিনি আমার টিচার। তা আমি টিচারকে আমার এনে আশ্রয় দিবই। ইসলাম কি বলেছে? পরের লোকটা আমার দিকে তাকিয়ে বলল, তোমার তো অনেক সাহস আছে দেখি, তুমি এত কথা বলতে পারো? হিন্দু তো অ্যান্টি স্টেট। ধর্ম বিষয় নয়, ধর্মের বিষয় নয়, মানুষের বিষয়। তারপর ওই লোকটা বলল যে আমি তোমার নাম লিখে নিলাম 30 নম্বরে, যাদেরকে ইয়ে করা হবে, খতম করা হবে, 30 নম্বরে তোমার নাম আছে। যদি অন্য কোনো রিপোর্ট একটু পায় তা আর কোনো জিজ্ঞাসা হবে না। এইভাবে সে চলে গেল। দিদি আমার কাছে রয়ে গেলেন। আমি বলছি আমার টিচার আমি রাখবই। বলছে যে আপনি তো খুব স্ট্রং, তুমি তো খুব স্ট্রং দেখছি, ইত্যাদি। তারপর আরো ঘটনা হলো যে স্বাধীনতার তখন যুদ্ধের মাঝামাঝি সময়টাতে আমার হাজব্যান্ড জনাব মোহাম্মদ হুসাইন আলী, তিনি একজন মুক্তিযোদ্ধা বটে এবং পরে যুদ্ধের পরে উনি সার্টিফিকেটও পেয়েছেন, যদিও রণক্ষেত্রে যাননি। তিনি গোয়েন্দার কাজ করতেন এবং গোপনে কাজ করতেন। ছেলেপেলেরা কোথায় কখন আছে, কে কার চিঠি নিয়ে এলো, এগুলো উনি সংগ্রহ করতেন। এবং রাত্রি হলে পাকিস্তানি সেনাবাহিনী যাদেরকে গুলি করে করে লাশ ফেলে দিয়ে আসতো রাস্তার পাশে, বিলের পাশে, ঝিলের পাশে, ওইগুলো উনি রোজ সকালে হাঁটতে বেরোতেন এবং তসবিহ হাতে নিয়ে বেরোতেন এবং এগুলো দেখে দেখে
গ্রামের মানুষের সাহায্যে সেই লাশ একটু দাফনের ব্যবস্থা করতেন, যে সম্ভব যেভাবে। অনেক সময় এক কবরে একাধিক মানুষ, তবু একটা দাফন, তো এগুলো কাজ করতেন। আর ছেলেদের সঙ্গে যোগাযোগ রেখে টাকা পয়সা, আমি যা চাঁদা তুলে রাখতাম, টাকা পয়সা, কাপড় চোপড়, ওগুলা টাকা পয়সাই বেশি দিতাম, ওগুলা ছেলেদের হাতে পৌঁছে দিত। এবং ছেলেদের বাপ মার যে চিঠি ছিল, চিঠিপত্রগুলো পৌঁছে দিত, ছেলেদের মাধ্যমে ক্যাম্পে চলে যেত। ওই ক্যাম্পে তাদের যারা আত্মীয় স্বজন সব খবরাখবরগুলি আমাদের মাধ্যমে পেত। আর একটা বিষয় আছে, যেটা হলো যে আমি যখন মাঝপথে এসে স্কুলে আবার জয়েন করলাম, যুদ্ধ চলাকালীন সময় ম্যাট্রিক পরীক্ষা হবে, কাজে আমাদের গুলির বন্দুকের মুখে বসিয়ে রেখেছে, চেয়ারে বসিয়ে রেখেছে বন্দুকের মুখে, যা বলে তাই করতে হয়। কিন্তু একটি মেয়েও পরীক্ষা দিতে এলো না, পরীক্ষা দেয়নি সে বছর। কিন্তু আমি আস্তে নিজে খবর নিয়েছি, বাড়িতে কেউ ছিল না, ওদের বাড়িতে কেউ নেই, সবাই পালিয়েছে, পরীক্ষা দিবে কারা, এই পর্যন্ত। তারপর তো এইভাবে দিন যায় রাত যায়, কোনো মতে বিজয় আসে। বিজয়ের দিনে মুক্তিযোদ্ধারা আনন্দ হুল্লোড় করতে করতে আমাদের হোস্টেলে একদল ঢুকে আমাদের সঙ্গে দেখা করে, এবং তাদের কাছে শুনলাম যে কি অবস্থা, বর্ণনা। অর্থাৎ ওই সময়টাতে একটা জিনিস চিন্তায় আসছে, যাকে ডাক বাংলোতে মেয়েদের নিয়ে যে আটকে রেখেছে, যেগুলোকে কতক তো অত্যাচার করে মেরেই ফেলেছে, আর কত সে আশ্রয় কেন্দ্রে ওখানে আছে, এখনো জীবিত আছে। ওদের কাছে যাওয়া দরকার। তখন মুক্তিযোদ্ধার কিছুটা অংশ আর স্থানীয় আওয়ামী লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট জনাব আব্দুল সত্তার, তিনি লিড করে ডাক বাংলোতে গেলেন। ওখানে প্রথম কিছু মেয়েদের, কতক মেয়ে বোরকা পরে পরে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। তারা 2-1 দিন আমার সঙ্গে ছিল, কেউ টের পায় না, এইভাবেই রাখতে হয়েছে এক কর্নারে। আস্তে ধীরে পরে ওদেরকে আমরা নিজেদের বাসস্থান দিয়েছি। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক বাবা মা তার মেয়েকে নিতে চায়নি, তাদের কি হবে? এদিকে 32 নম্বরের ঘোষণা ছিল, যারাই নেবেন, যাদেরই নেবে না বাবা মা, তারা সব শেখ সব বলেছেন শেখ মুজিবের মেয়ে, তারা আমার মেয়ে। তো ওইভাবে ওদেরকে আমরা পরে ঢাকায়, উনি যে শেল্টার বানিয়েছিলেন সেই শেল্টারে তাদেরকে পৌঁছে দিই। তো এই সমস্ত দুর্দশার মধ্য দিয়ে আমাদের 71 কাটে। 71 আমাদের শিখিয়েছে অনেক, নিয়েছে অনেক, দিয়েছে অনেক। যেমন নিয়েছে তেমনি আমাদের বিজয়ের আনন্দও দিয়েছে। তো 71কে জীবনে কখনো ভোলা যাবে না।